হ্যাভ এ গুড ডে স্টুডেন্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা C877 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের পার্ট 4 বা চতুর্থ লেকচারটি দেখব। ইতিমধ্যে আমরা 3টি লেকচার সম্পূর্ণ করেছি। আজকে আমরা পার্ট 4 দেখব বা আলোচনা করব। তাহলে আমরা আমাদের কোর্স আউটলাইনে চলে যাই। পার্ট 4 আমাদের প্ল্যানিং ট্রানজিট নেটওয়ার্ক, অর্থাৎ পার্ট 3 তে যে আমরা ট্রানজিট সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি। পার্ট 4 এ আমরা দেখব যে কিভাবে ট্রানজিট নেটওয়ার্ক প্ল্যানিং করতে হয়। পার্ট 4 এ চারটি বড় বড় লেকচার রয়েছে বা টপিক রয়েছে। প্রথমটি যে নেটওয়ার্ক ডিজাইন এন্ড রুট প্ল্যানিং, নাম্বার 1, নাম্বার 2 টাইম টেবলিং এন্ড শিডিউলিং, নাম্বার 3 ইন্টিগ্রেশন অফ মোডস, আর নাম্বার 4 জিআইএস এন্ড আইটিএস ইন ট্রানজিট প্ল্যানিং। মূলত চারটি টপিক নিয়ে আমাদের প্ল্যানিং ট্রানজিট নেটওয়ার্ক বা পার্ট 4 টি সাজানো। তাহলে আমরা আমাদের মূল আলোচনা বা লেকচারে চলে যাই। পার্ট 4 প্ল্যানিং ট্রানজিট নেটওয়ার্ক। তার মধ্যে আমাদের প্রথম টপিকটা যে নেটওয়ার্ক ডিজাইন এন্ড রুট প্ল্যানিং। তাহলে আমরা আগে জানি যে নেটওয়ার্ক ডিজাইন বা রুট প্ল্যানিং বলতে কি বোঝায়। ট্রানজিট নেটওয়ার্ক ডিজাইন ইনভলভ স্ট্রাকচারিং রুটস and connections in a city to maximize mobility, accessibility and efficiency. It is both special and operational challenge. তার মানে যেটি বোঝায় সেটা যে নগর পরিবহন বা নগর পরিবহন নেটওয়ার্ক ডিজাইন বা ট্রানজিট নেটওয়ার্ক ডিজাইন, এটা মানে যে আমার শহরের মধ্যে সাধারণত বাস চলবে, ট্রেন যাবে বা অন্যান্য যে পরিবহন গুলো যাবে, তার জন্য একটা রুট কি করা, সিলেক্ট করা বা ডিজাইন করা, এবং তার সংযোগ স্থল গুলো এমন ভাবে কি করতে হবে বা কানেকশন গুলো এমন ভাবে রেডি করতে হবে যাতে মানুষ খুব সহজে, দ্রুত এবং কি যে মানে ইফিসিয়েন্সি ভাবে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। ওকে, এবং এটার জন্য সাধারণত দুইটা আমাদের চ্যালেঞ্জ রয়েছে, অর্থাৎ দুইটা চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হতে পারি। একটা আমাদের স্পাশিয়াল চ্যালেঞ্জ অর্থাৎ স্থানগত চ্যালেঞ্জ, আর একটা আমাদের অপারেশনাল চ্যালেঞ্জ। স্পাশিয়াল চ্যালেঞ্জ বলতে আমরা যেটা বুঝি বা স্থানগত চ্যালেঞ্জ বলতে আমরা যেটা বুঝি সেটা যে আমার কোন এরিয়াতে কোন পরিবহন যাবে বা কোন এরিয়াতে পরিবহন গুলো যাবে বা কোন রুটে যাবে বা কোথায় আমার থামবে বা কোথাও আমার স্টপেজ হবে, সাধারণত এসব ঠিক করতে হবে এবং এটা খুবই চ্যালেঞ্জিং। পরেরটা অপারেশনাল চ্যালেঞ্জ বা পরিচালনাগত। একটা যে ভেহিকেল বা একবার টিপ দেওয়ার পরে সে যে সেকেন্ড বার টিপ দিতে কতক্ষণ সময় লাগবে, বা সে কয়টা টিপস দিবে বা কয়বার আসা যাওয়া করবে বা কিভাবে সেটা পরিচালনা করবে। সাধারণত এগুলো নিয়ে কিন্তু রোড ডিজাইন বা রোড প্ল্যানিংটা করা হয়। ওকে, এবং এটা মূলত কিছু উদ্দেশ্য আছে, সেটা কি যে শহরে যত বেশি মানুষকে সম্ভাব্য পরিবহন সেবা দেওয়া যায় এবং কত কম সময় যে কি মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে, বা যে পুরো ব্যবস্থাপনাটা কি একটা মানে দক্ষতার সাথে পরিচালনা করা হয়। মূলত কি যে রুট নেটওয়ার্ক ডিজাইন বা রুটের প্ল্যানিং এর উদ্দেশ্য বলা যায়। ওকে, মানে মেন উদ্দেশ্যগুলো এটা। তারপর আমরা এখানে আমাদের উদ্দেশ্যগুলো দেখি বা অবজেক্টিভ গুলো দেখি। ম্যাক্সিমাইজ কাভারেজ উইথ লিমিটেড রিসোর্স, তার মানে আমার লিমিটেড রিসোর্স থাকা সত্ত্বেও যতটুকু পরিমাণ আমার সেবা দেওয়া যায়। ওকে, এবং আমার ট্রাভেল টাইমটা কি করা, সেটা কমিয়ে আনা, যেটা আমি অলরেডি আগে ডিসকাস করছি, এবং আমার রাইডারশিপ বা সার্ভিস কোয়ালিটি বৃদ্ধি পাওয়া, এবং আমার সোর্স ইকোনমি যে গ্রুপ আছে সেখানে কি করা, আমার ইকুইটেবিলিটি কি করা, এনশিওর করা। ওকে, এগুলো মূলত কি যে ট্রানজিট নেটওয়ার্ক ডিজাইনের মেন অবজেক্টিভ গুলো। ওকে, অর্থাৎ যা যা আমি আগে বলছি যে মানুষকে কিভাবে যত বেশি সেবা প্রদান করা যায় বা কত কম সময় মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে, বা পুরো এই ব্যবস্থাপনাটা কিভাবে খুব দক্ষতার সাথে পরিচালনা করা যায়, এগুলো মূলত কি যে ট্রানজিট নেটওয়ার্ক ডিজাইনের অবজেক্টিভ গুলো। ওকে, এরপর আমরা আসি যে ট্রানজিট নেটওয়ার্ক টাইপস। ওকে, এখানে 4 ধরনের টাইপস আছে, তার মধ্যে এগুলো আমরা আগেও দেখেছি। কোথায় দেখেছি, আমি যদি যাই উপরে, এই যে এখানে, অর্থাৎ লেকচার 2 তে মেবি, হ্যাঁ, লেকচার 2 তে লেকচার 2 এর আমরা যে পার্ট 2 এর 2.2 অর্থাৎ লেয়ার প্যাটার্ন, আমরা গ্রিড প্যাটার্ন, রেডিয়াল প্যাটার্ন, লিনিয়ার, রিং, ইরেগুলার, এগুলো সম্পর্কে দেখেছি। তাহলে এখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে রেডিয়াল নেটওয়ার্ক সাধারণত কি একটা সেন্টার পয়েন্ট থেকে রুট গুলো কভার করা হয়, এবং সেটা মোনোসেন্ট্রিক যে সিটি বা প্যারিস যে শহরের মতো বড় যে শহরগুলো আছে, সাধারণত সেখানে যে এই ধরনের নেটওয়ার্ক দেখা দেয়। আর গ্রিড নেটওয়ার্ক সাধারণত যে ধরনের এরিয়াগুলো ফ্ল্যাট এরিয়াতে, অর্থাৎ নিউ ইয়র্কের ম্যানহাটন সিটি বা চিকাগো সিটিতে সাধারণত এগুলো দেখা দেয়। আর সার্কুলার ফিডার নেটওয়ার্ক মানে কি যে রেডিয়াল রুটটাকে কি করা, সার্কুলার বা রিং রুটের সাথে কানেক্ট করা, এবং এটা খুবই সুইটেবল মাল্টি সেন্ট্রিক সিটির জন্য।
আর লাস্ট হচ্ছে আমাদের হাব এবং স্পোক মডেল। আমাদের হচ্ছে যে প্যাসেঞ্জার ট্রাভেল যেটা আছে, অর্থাৎ নেইবারহুড যেটা আছে, যে পার্শ্ববর্তী এরিয়া, যে পার্শ্ববর্তী যে রুট গুলো আছে, সাধারণত এই রুট গুলোতে হচ্ছে কি খুব সহজে যাতে হচ্ছে সে কি করতে পারে, ট্রান্সফার করতে পারে এবং খুব ইফিসিয়েন্ট ভাবে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের কি হাব এন্ড স্পোক মডেল। ওকে, এরপর আমরা আসি রুট প্ল্যানিং প্রিন্সিপাল। আমরা অলরেডি প্রিন্সিপাল সম্পর্কে জেনেছি, ডিরেক্টনেস কত হচ্ছে যে সহজভাবে পথটা আমি করতে পারি, আর ডিমান্ড রেসপন্সিভ, অর্থাৎ আমার হচ্ছে কোন রুটে ডিমান্ড বেশি সেটা আমার জানতে হবে, আর কাভারেজ বেসিস ফ্রিকোয়েন্সি, আমার কোথায় কাভারেজটা বেশি, কোথায় কম, কোথায় ফ্রিকোয়েন্সি বেশি সেটা জানতে হবে, আর হচ্ছে ওভারলেপ সাধারণত যাতে না হয়, এবং সেটা হচ্ছে আমার কি করতে হবে, যে কনসিডারেশন রাখতে হবে। ওকে, এরপর আমরা হচ্ছে টুলস এন্ড টেকনিক সম্পর্কে দেখবো। ডিমান্ড হিট ম্যাপস এন্ড ওডি ম্যাট্রিক্স। আচ্ছা, হিট ম্যাপ সাধারণত হচ্ছে যে জিআইএস দিয়ে হচ্ছে অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ সাধারণত হিট ম্যাপ বলতে বোঝায় যে ধরেন এরকম একটা ইয়া থাকবে, রুট লাইন থাকবে, এই লাইনে এই অংশগুলো হচ্ছে রেড কালার, মানে হিটের মতো, এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে রেড কালার, তার মানে হচ্ছে কি এখানে হচ্ছে আমার কি ডিমান্ডটা বেশি, অর্থাৎ ট্রাফিক ডিমান্ডটা বেশি, অর্থাৎ এখানে আমার কি লাগবে, এই এরিয়াগুলোতে হচ্ছে আমার যে মানুষের ঘনত্ব বেশি এবং ডিমান্ডও বেশি। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন অ্যালগরিদমটা আমাদের ঠিক করতে হবে, যে আমার কোন রুটে হচ্ছে কিভাবে কি চলবে না চলবে, কোন রুট, তারপরে কোন রুট থাকবে। এরপর হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া রিসিশন অ্যানালাইসিস করতে হবে। তাছাড়া হচ্ছে আমরা কি সার্ভে করতে পারি, বা পাবলিক পার্টিসিপেশনে হচ্ছে কি করতে পারি, করে হচ্ছে আমাদের কি টুলস আর টেকনিক সাজাতে পারি রোড নেটওয়ার্ক প্ল্যানিং এর। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে টাইম টেবিলিং এন্ড শিডিউলিং। ওকে, কি ডেফিনেশন টাইম টেবিল? টাইম টেবিল বলতে বোঝাচ্ছে যে যে একটা গন্তব্যস্থল থেকে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে যে আমি যে গেলাম সেখানে কত মিনিট স্টপ করলাম, এটা হচ্ছে আমার টাইম টেবিল। অর্থাৎ এটা যত মিনিমাইজ করা যাবে ততই হচ্ছে কি খুব দ্রুত পৌঁছানো যাবে। সাধারণত লোকাল বাসগুলো যেটা হয়, আমরা যদি হচ্ছে যে কাস্টম থেকে আগ্রার কথা চিন্তা করি, সাধারণত সে পায় হচ্ছে 20 থেকে 25 মিনিটে পরে মানে কি করে যে স্টপ থাকে। সেটা খুব হিউজ টাইম, যদি এটা কমাতে পারে তাহলে আমরা কি যে যেখানে আমাদের 1.5 ঘন্টা লাগতেছে সেখানে হচ্ছে কি আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো। ওকে, এরপরে হেডওয়ে, অর্থাৎ হ্যাঁ আমাদের হচ্ছে যে কোন রুটে কয়টা কি পরিমাণ মানুষ যাচ্ছে সেটা আমাদের গুনতে হবে। এরপর শিডিউলিং করতে হবে, যে আমার এই রুটে ট্রাভেল ডিমান্ড বেশি বা মানুষের বেশি, তাহলে এই রুটে বাস বেশি দিতে হবে, তাহলে এই রুটে কি ড্রাইভার হচ্ছে সংখ্যা বেশি করতে হবে, অথবা তাদের শিফটিং ডিউটি চালন করতে হবে। সাধারণত একটা ড্রাইভার হচ্ছে কি 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা পরে তার হচ্ছে রেস্ট নিতে হয়। সো তাহলে সেক্ষেত্রে হচ্ছে সে শিফটিং নিতে পারে, যে আজকে সকালে কালকে বিকেলে, ফলে তার কি হয় যে তার মাইন্ডও ভালো থাকে, তার শরীরও ভালো থাকে। ওকে, এরপর আসে শিডিউলিং গোস। ওকে, শিডিউলিং বলতে কি বোঝায়, আমার পিক আওয়ারে কি পরিমাণ ট্রাফিক যাবে, আর নন পিক আওয়ারে কি পরিমাণ ট্রাফিক আছে বা ট্রাফিক ডিমান্ড থাকবে, সেটা শিডিউলিং করতে হবে। এরপর হচ্ছে যে আমার ওয়েটিং টাইমটা কমাতে হবে। সাধারণত আমরা যদি বলি যে মেট্রো বাবাতি বা হচ্ছে যে চট্টল চাকার কথা বলি, একটা চট্টল চাকা বাস যাওয়ার পরে আরেকটা চট্টল চাকা বা এসি বাস আসতে সময় লাগে হচ্ছে 25 থেকে 30 মিনিট। সো এটা হিউজ। এই টাইমটা আমাদের মানে এই ওয়েটিং টাইমটা আমাদের মিনিমাইজ করতে হবে। ওকে, এরপরে হচ্ছে যে এফিসিয়েন্সিটা কি করতে হবে, এনশিওর করতে হবে, এবং পাঞ্চুয়ালিটি, অর্থাৎ কি যে দায়িত্বের প্রতি হচ্ছে পাঞ্চুয়ালিটি হচ্ছে কি করতে হবে, মেনটেন করতে হবে। ওকে, এরপরে আসি টাইপস অফ শিডিউলিং। কি কি হচ্ছে শিডিউলিং আছে, ক্লক বেস শিডিউলিং, অর্থাৎ প্রতি 15 মিনিট পর পর বা 5 মিনিট পর পর আমার বাস আসবে বা ট্রেন আসবে, সেই ধরনের শিডিউলিং মেনটেন করতে হবে। বা মেট্রো অবধি সাধারণত 5 মিনিট পর পর আসে, চট্টল চাকা আধা ঘন্টা পর পর আসে, বা ঢাকাতে মেট্রো সাধারণত কি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, ধরুন মতিঝিল থেকে উত্তরা যেতে হচ্ছে তার 30 মিনিট লাগে, অর্থাৎ 30 মিনিট পর সে উত্তরা যাবে, এবং এর মধ্যে প্রত্যেকটি স্টেশনের সময় লাগে হচ্ছে 2 মিনিট 2 মিনিট বা 3 থেকে 4 মিনিট করে লাগে, সেটা হচ্ছে 80 থেকে 90 বা 100 স্পিডে চলতেছে। ওকে, এরপরে ডিমান্ড বেস শিডিউলিং, অর্থাৎ আমার ধরেন যে কোন রুটে কি পরিমাণ গাড়ি রাখবে, সেটা হচ্ছে ডিমান্ড অ্যানালাইসিস করে আমাকে ওই পরিমাণ গাড়ি দিতে হবে। ওকে, এরপর হচ্ছে কি পালস শিডিউলিং। পালস শিডিউলিং বলতে বোঝায়, যেটা বললাম যে ওই যে একটা স্টপ থেকে আরেকটা স্টপে যাওয়ার সময় যে সে যে যাত্রা বিরতি করে, সেটা হচ্ছে কি করতে হবে, শিডিউলিং করতে হবে কতক্ষণ সে করতে পারবে। ওকে, এটা হচ্ছে পালস শিডিউলিং। এরপর আসি টাইম টেবিল ডেভেলপমেন্ট প্রসেস। ওকে, টাইম টেবিল ডেভেলপমেন্ট প্রসেসটা হচ্ছে কি, ওকে, তাহলে হচ্ছে যে কি আমাদের কি যে কালেক্ট রাইডারশিপ ডাটা। তার মানে কি বোঝাচ্ছে, ধরেন যে মেট্রো বাবাদের কথা চিন্তা করি, তাহলে মেট্রো বাবাদের সাধারণত কি হয়, যেহেতু টিকিট সিস্টেম প্রচলিত আছে, তো টিকিট ছাড়া হচ্ছে আপনি উঠতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা এমন হয় যে আজকে ধরেন শনিবার, তাহলে শনিবারে হচ্ছে কাস্টম থেকে সকাল 8টা থেকে 9টা কয়টা যাত্রী গেল, 9টা থেকে 10টা কয়টা গেল, 10টা থেকে 11টা কয়টা গেল, এইভাবে যদি হচ্ছে আমরা সারা দিনের ডাটা নিতে পারি, ঠিক আছে, বা আগ্রা থেকে কজন গেল, বা বারেবিলিন থেকে কজন গেল, বা জিসি থেকে কজন গেল, আমরা যদি ডাটাগুলো নিতে পারি, তাহলে আমরা খুব বলতে পারবো যে আমাদের কোন স্টপেজ থেকে হচ্ছে যে মানে কখন মানুষের চাপটা বেশি থাকে,
এখন যখন আমরা এটা জানতে পারবো তখন আমাদের কি হবে, যে প্ল্যানিং করাটা ইজি হয়ে যাবে। ওকে, এরপর নাম্বার 2 এস্টিমেট সাইকেল টাইম, অর্থাৎ কয়টা টিপ আমি দিচ্ছি বা ওভারঅল হচ্ছে যে একবার টিপ দেওয়ার পরে হচ্ছে যে ড্রাইভার বা হেল্পার হচ্ছে কতক্ষণ পর একটা টিপ দিচ্ছে, সেটা যখন আমরা জানতে পারবো তখন আমাদের কি যে টাইম টেবিলটা হচ্ছে কি আর আরো পরিমাণ হচ্ছে যে ডেভেলপ করতে পারবো। ওকে, এরপর ডিটারমাইন হেডওয়ে, অর্থাৎ কোন রুটে হচ্ছে যে কি পরিমাণ মানুষ যাচ্ছে সেটা যখন জানবো তখন হচ্ছে কি টাইম টেবিলটা হচ্ছে ডেভেলপমেন্টটা হচ্ছে কি আরো খুব দ্রুত হচ্ছে যে আমরা কি করতে পারবো, যে যে জায়গাগুলো কাজ করা আছে ওগুলো কাজ করতে পারবো। এরপরে অ্যাসাইন ভেহিকল এন্ড কিউ, অর্থাৎ ধরেন আমার কাস্টম রুট আমার মানে কি বলে যে 10 নম্বর রুটে হচ্ছে যাত্রী বেশি, ঠিক আছে, আর 6 নম্বর রুটে যাত্রী কম, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি যে 6 নম্বর রুটে কিছু ড্রাইভারকে আমি 10 নম্বর রুটে ইউজ করতে পারি, এবং 6 নম্বর রুটে কিছু কর্মীকে আমি কি করতে পারি 10 নম্বর রুটে ইউজ করতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কি যে অ্যাসাইন ভেহিকল এন্ড কিউ। ওকে, এরপরে আসে শিডিউলিং টুলস। আচ্ছা, কি কি দিয়ে আমি শিডিউল করতে পারি, সফটওয়্যার আছে যেমন হাসটাস বা ট্যান্সকেট বা অপটিগাস, এছাড়া হচ্ছে এপিএল বা এপিসি ডাটা দিয়ে তার রিয়েল টাইম হচ্ছে ডাটা আমরা নিতে পারি। সাধারণত আমাদের দেশে রিয়েল টাইম ডাটা পসিবল না, কেন পসিবল না, কারণ আমাদের দেশে হচ্ছে যে ট্রাফিক সিস্টেমটা হচ্ছে যে ম্যানুয়াল, যদি ডিজিটাল হতো সাধারণত ক্যামেরা লাগানো থাকতো তখন আমরা ওখান থেকে হচ্ছে ডাটাগুলো পেতাম, বাট এখন আর পাওয়ার সম্ভাবনা নাই, যেহেতু হচ্ছে যে আমাদের কি যে ট্রাফিক সিস্টেমটা ডিজিটাল না। ওকে, এরপর আমরা চাইলে সিমুলেশন বেসও কি করতে পারি যে টুলস শিডিউলিং করতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের শিডিউলিং টুলস। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ মোডস। তাহলে ইন্টিগ্রেশন অফ মোড বলতে কি বোঝায় বা ইম্পর্টেন্স অফ ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে an efficient urban transport system depends on smooth and on smooth intermodal connections and reduce travel time, increase convenience and promoted public transport uses। তার মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা যদি বলি যে ধরেন যে যে যাত্রীটা উত্তরা থেকে হচ্ছে আপনার মতিঝিলে আসবে ঢাকা মেট্রো ঢাকাতে, সাধারণত সে আগে কি করতো, সে আগে হচ্ছে যে আপনার তার প্রাইভেট গাড়ি ইউজ করতো, ঠিক আছে। আর মতিঝিল থেকে উত্তরা থেকে মতিঝিল আসতে মূলত হচ্ছে সময় লাগতো প্রায় কয় ঘন্টা বা 3 থেকে 4.5 ঘন্টা, 4 ঘন্টা মতো সময় লাগে, খুবই হিউজ টাইম। ওকে, বাট মেট্রো হওয়ার পর সে কি করছে, সে তার বাসা থেকে হচ্ছে যে আপনার রিক্সা করে মেট্রোলে আসতেছে, ওইখান থেকে মেট্রোলে উঠছে, উঠার পরে আবার নেমে রিক্সা দিয়ে তার গন্তব্যস্থলে যাচ্ছে, তাই না? যার ফলে কি হচ্ছে, তার ট্রাভেলিংটা সেটা খুবই কি ফ্রেন্ডলি হচ্ছে না, খুব ইফেক্টিভ হচ্ছে না, এবং সে কি হচ্ছে তার মোবিলিটি খুবই কি হচ্ছে সাস্টেনেবল হচ্ছে। এটাই হচ্ছে কি আমার ইন্টিগ্রেশন, এবং ইন্টিগ্রেশনের ইম্পর্টেন্সটা এইখানে। ওকে, অর্থাৎ যে সে তার গন্তব্যে যাতে বিভিন্ন ধরনের কি ইউজ করে যে ভেহিকেল ইউজ করে এবং খুব স্মুথলি যাতে যেতে পারে। ওকে, এরপর আসি আমরা টাইপস অফ ইন্টিগ্রেশন। কি কি আছে, নাম্বার 1, আর নাম্বার হচ্ছে ফিজিক্যাল ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, ফিজিক্যাল ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়, সাধারণত হচ্ছে যে আমার কোলোকেশন অফ স্টেশন স্টপেজ, তার মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি ধরেন আমার মেট্রো রেলের কাছাকাছি হচ্ছে কি আছে, বাস টার্মিনাল আছে, ঠিক আছে। ফলে কি হচ্ছে একটা যাত্রী মেট্রো রেল থেকে নেমে খুব সহজে বাসে যেতে পারবে। ওকে, বাসে উঠে তার কি যে গন্তব্যে যেতে পারবে। ধরেন মেট্রো রেল হচ্ছে কি যে মতিঝিল হচ্ছে সীমাবদ্ধতা, এখন সে মতিঝিল থেকে সায়দাবাদে যাবে, তখন সে কি করবে বা মতিঝিল নামবে, সেখান থেকে বাস ধরে সে কোথায় সায়দাবাদে যাচ্ছে, ঠিক আছে। এরপরে শেয়ার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ওকে, তার মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে পার্কিং বা রাইড ফ্যাসিলিটিস, অর্থাৎ ধরেন যে উত্তরা থেকে একটা মানুষ কার নিয়ে আসছে, যে কার নিয়ে সে মেট্রোতে উঠবে, তাহলে হচ্ছে যে আপনার সে তার কারটা যাতে সে কি করতে পারে যে সেখানে যে পার্কিং করতে পারে, অর্থাৎ পার্কিং যদি প্লেস থাকে সেখানে যদি পার্ক করতে পারে, তাহলে সে খুব ইজিলি তার কারটা সেখানে পার্ক করে আপনি মেট্রোলে উঠে সে তার গন্তব্যে আসতে পারে। আবার হচ্ছে যে যাওয়ার পথে সে কি করবে, মেট্রোল থেকে নেমে তার কার নিয়ে বাসা চলে যেতে পারবে, ঠিক আছে। এরপরে আসি ফেয়ার ইন্টিগ্রেশন। ওকে, ফেয়ার ইন্টিগ্রেশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ভাড়ার সংযুক্তি। ওকে, আচ্ছা, আহ কি আছে এখানে যে সিঙ্গেল ফেয়ার পেমেন্ট অ্যাক্রস ডিফারেন্ট মোডস এন্ড স্মার্ট কার্ডস মোবিলিটি ওয়ালস কিউআর বেস টিকেটিং। তার মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যেমন ধরেন কোন একটা মানুষ একটা মাত্র টিকিট কাটছে, ঠিক আছে, ওই একটা টিকিট দিয়ে সে মেট্রো বা বাসে যাতে উঠতে পারে সেই ধরনের হচ্ছে কি করতে পারি আমাদের যদি আমরা কি করতে পারি যে সমন্বয় করতে পারি, তাহলে একটা টিকিট দিয়ে সাধারণত কি হচ্ছে যে সে দুইটা ট্রানজিট মোডে কি করতে ইউজ করতে পারতেছে। ওকে, ফলে হচ্ছে যে এতে কি হচ্ছে অপচয় কম হচ্ছে রাস্তার, এবং সে তারও কি হচ্ছে খুব মানে সময়টা বাঁচছে, সে একটা টিকিট দিয়ে হচ্ছে কি করতে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারতেছে। ওকে, এছাড়া হচ্ছে আমরা কি করতে পারি যে আমাদের স্মার্ট কার্ড বা মোবাইল ওয়ালেট বা কিউআর বেস টিকিট সিস্টেমটা কি করতে চালু করতে পারি। ওকে, এরপর আসি যে সার্ভিস ইন্টিগ্রেশন, অর্থাৎ সেবা সংযুক্তি। ওকে,
তাহলে ধরেন যে যদি এমন হয় যে আমার হচ্ছে মেট্রোল থেকে আমি নামলাম, নামার পরে হচ্ছে যদি আমি যে বাসে উঠবো, যদি বাসের সাথে শিডিউলিং যদি মিল থাকে তাহলে কি হবে, খুব ইজিলি আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। আর যদি শিডিউলিং মিল না থাকে তাহলে কি হবে, আমি খুব গন্তব্যে পৌঁছাতে পারবো না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসে ইনফরমেশন ইন্টিগ্রেশন। ওকে, এটা বলতে কি বোঝায়, যে তথ্য সংযুক্তি। অর্থাৎ ধরেন যে আমি হচ্ছে যে মেট্রোলে উঠছি, এরপর আমি ওখান থেকে কোথায় যাব, ওখান থেকে হচ্ছে যে রাইট উবারে যাব, ঠিক আছে। তাহলে যদি এমন হয় যে আমি উবারকে ডাকাবো, সে ওখানে অবস্থান করলো, বা আমার হচ্ছে বিআরটি বাসগুলো আসলো, ওখানে হচ্ছে দাঁড়ালো আমি যাওয়ার জন্য, তাহলে আমি যদি হচ্ছে কি করি, যে দেখি যে আমার বাসটা কোথায় আছে না আছে, অর্থাৎ বা তারা যদি আমার অবস্থান দেখতে পায়, তখন কি হবে, তাদের জন্য ইজি হয়ে যাবে তারা কখন আসবে বা না আসবে, বা মেট্রোল থেকে যাত্রীগুলো কখন নামবে বা না নামবে, তখন তাদের জন্য কি হবে, ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসি এক্সাম্পল অফ গুড ইন্টিগ্রেশন। সাধারণত হচ্ছে এক্সাম্পল দেখে নিন, এতটা ইম্পর্টেন্ট না। লন্ডন বা দিল্লি, সিঙ্গাপুর মেট্রো, বা আমাদেরও মেট্রো রেল আছে নিজস্ব, আমরা বলতে পারি আমাদেরও মেট্রো রেল আছে, আমাদের হয়তো বা আন্ডার রেলওয়ে হয়ে যাবে কিছুদিন পরে। ওকে, এরপরে আসি যে ইন্টিগ্রেশনের চ্যালেঞ্জ আছে, কি কি চ্যালেঞ্জ গুলো আছে, মানে মারাত্মক কিছু চ্যালেঞ্জ আছে। ওকে, তাহলে আমরা যদি প্রথমটা যদি বলি, তাহলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই যে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় তৈরি করা। সাধারণত হচ্ছে কি, ধরেন আপনি এক টিকিট দিয়ে হচ্ছে কি করতেছেন, যে মেট্রো রেলে উঠতেছেন, বাসে উঠতেছেন, বাট মেট্রো রেল আর বাসে যে মালিক তাদের মধ্যে সমন্বয় করতে হবে। যদি সমন্বয় করতে না পারেন তাহলে হচ্ছে আপনি কি, মানে ওয়ান টিকিট সিস্টেম ব্যবস্থা আসতে পারবেন না, এবং এটা খুব টাফ। ওকে, এরপর হচ্ছে কি টেকনোলজিক্যাল হচ্ছে কি টেকনোলজিক্যাল হচ্ছে ইন্টার প্যারাবিলিটি, অর্থাৎ প্রযুক্তিগত হচ্ছে কি থাকতে হবে, মিল থাকতে হবে। ওকে, আপনার একই একই ট্র্যাকিং সিস্টেম থাকতে হবে, একই নাম্বার থাকতে হবে, ফলে কি হবে, আপনি মেট্রো থেকে হচ্ছে বাসে খুব ইজিলি আপনি উঠতে পারতেছেন, তো টিকিট কাটতে হবে না। ওকে, এরপর রেভিনিউ শেয়ারিং এন্ড ফেয়ার হারমোনাইজেশন, অর্থাৎ ধরেন যে বিভিন্ন সংস্থার মধ্যে আয়ের যে বন্টন বা ভাগাভাগি, এটা হচ্ছে সমবায় বন্টন সাধারণত অনেকে করতে চাইবেন, যে মেট্রো বলবে আমি বেশি নিব, বাস বলবে আমি কেন কম নিব, ঠিক আছে। তো এটা অন্যতম একটা চ্যালেঞ্জ। শেষে যেটা, সেটা হচ্ছে কি, যে ইনফ্রাস্ট্রাকচার স্পেস কনস্ট্রাকশন, অর্থাৎ যে আমার অবকাঠামোগত সংকট কি, স্থান সংকট রয়েছে, যেটা হচ্ছে কি অন্যতম একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। মানে মূল কথা বা মধ্য কথা হচ্ছে যে যদি হচ্ছে আমরা কোনো মানে আমরা ইন্টিগ্রেশন ট্রানজিট যে ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বাট এটা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যেমন হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক বা অবকাঠামোগত অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, এগুলো আমাদের কি করতে হবে, ওভারকাম করতে হবে। ওকে, এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে খুবই কি আমরা ইন্টিগ্রেশন সিস্টেমটা কি করতে পারে, প্রোভাইড করতে পারে, এবং সেটা হচ্ছে কি যে আমাদের মানুষের জন্য সুবিধা। ওকে, এরপর আমরা আসি জিআইএস এন্ড আইটিএস ট্রানজিট প্ল্যানিং। ওকে, জিআইএস আর জিএস সাধারণত হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। জিএসটা খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলছিলাম যে ট্রান্সপোর্টেশন প্ল্যানার যারা আছে, বা ট্রাফিক ইঞ্জিনিয়ার যারা আছে, বা এনভায়রনমেন্টাল বা হচ্ছে ম্যাপিং জন্য, বা হচ্ছে যে ডিমান্ড অ্যানালাইসিস করার জন্য, হিট ম্যাপের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তা রোল অফ জিএস, জিএস সাধারণত কি করতে পারে, যে ট্রাভেল প্যাটার্ন অ্যানালাইসিস করতে পারে, এছাড়া আমার রুট ডিজাইনটা করতে পারে, এছাড়া হচ্ছে কোন কোন এরিয়া হচ্ছে যে আমার অর্থাৎ আমার সার্ভিসিংটা হচ্ছে প্রোভাইড করা যাচ্ছে না, সেটা আইডেন্টিফাই করতে পারে, এবং সেটা ল্যান্ড ইউজের সাথে ট্রানজিটের রিলেশনশিপ তৈরি করতে পারে। ওকে, এরপরে জিএস এর অ্যাপ্লিকেশন গুলো কি কি বা কোথায় কোথায় ব্যবহার, কোথায় কোথায় হচ্ছে আমার স্টপেজ প্লেসমেন্ট হবে সেটা হচ্ছে নির্ধারণ করতে পারি, বা আমার হচ্ছে রুট কাভারেজ করতে পারি, কোন রুটে আমি যাব আর সেটা আমি কাভারেজ করতে পারি, বা আমি হিট ম্যাপ তৈরি করে বুঝাতে পারি যে কোথায় হচ্ছে যে আমার ডিমান্ডটা বেশি, বা আমি ডিমান্ড ফোরকাস্টিং ম্যাপও করতে পারি জিও স্পেশাল ডাটা দিয়ে, অর্থাৎ জিও স্পেশাল ডাটা মানে ডিমান্ড ফোরকাস্টিং উইথ জিও স্পেশাল ডাটা, জিও স্পেশাল ডাটা আর হচ্ছে হিট ম্যাপ, সাধারণত এগুলো হচ্ছে একই বা সেম টাইপের। ওকে, আর ডাটা সোর্স, কি কি ডাটা লাগবে, আমাদের সেন্সার ডাটা লাগবে, আমাদের স্মার্ট কার্ড ইউজেস প্যাটার্ন লাগবে, আমরা সাধারণত জিপিএস ভেহিকল ট্র্যাকিং ডাটাগুলো নিতে পারি, বা আমরা সাধারণত জিএস এর জন্য স্যাটেলাইট ইমেজারি হচ্ছে ইউজ করা হয়, আপনি ইউএস আর্থ ইঞ্জিন ইউজ করে আমরা ডাটাগুলো খুব ইজিলি পেতে পারি। ওকে, এরপর আসি আইটিএস বা ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, কি কি কম্পোনেন্ট আছে, এভিএল অটোমেটিক ভেহিকল লোকেশন, সেটা সাধারণত কি করে, যে রিয়েল টাইম ট্র্যাকিং করে, অর্থাৎ জিপিএস সিস্টেম। ওকে, এপিএস অটোমেটিক প্যাসেঞ্জার কাউন্টিং, অর্থাৎ সাধারণত আমাদের বাস উঠলে কি হয়, যে আমাদের সুপারভাইজার কাউন্ট করে 1 2 3 4 5, বাট এপিএস এর মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, এপিএস টা খুব সহজে আপনাকে ডেটা দিচ্ছে কতজন আছে। ওকে, এরপর হচ্ছে যে অ্যাবাস বলেন বা টিএসপি বলেন বা ফেয়ার কালেক্টর সিস্টেম বলেন, এগুলো হচ্ছে কি অন্যতম উপাদান ট্রানজিটের বা আইটিএস এর। আচ্ছা, এরপর আসে আইটিএস এর বেনিফিট কি, যত দিন যাচ্ছে পৃথিবী হচ্ছে তত আপডেট হচ্ছে, আর তত হচ্ছে প্রযুক্তিগত কি হচ্ছে উন্নতি হচ্ছে,
আর প্রযুক্তিগত উন্নতি যদি আমরা কি করতে পারি, ইউজ করতে পারি আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমে, তাহলে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই ফ্রেন্ডলি হবে এবং হচ্ছে যে আমরা মানুষ কি হবে, মানে খুব দ্রুত হচ্ছে যে আমাদের কি হবে, যে মানুষ হচ্ছে বেনিফিট হবে মূলত। মানে ট্রানজিট সিস্টেমটা কেন বা ট্রান্সপোর্ট সিস্টেমটা কেন, মানুষের সেবা দেওয়ার জন্য, যত ভালো বেশি সেবা দিতে পারে, ঠিক আছে, এটাই মূল উদ্দেশ্য। আর আইটিএস কি করে, সবচেয়ে ভালো বেশি কি করে, বেনিফিট প্রদান করে। ওকে, আচ্ছা, কিছু চ্যালেঞ্জও আছে, সেটা কি কি? সাধারণত আইটিএস খুবই খুবই কি কস্ট, মানে খুবই হচ্ছে এক্সপেন্সিভ, হাই কস্ট। ওকে, এছাড়া হচ্ছে আমরা ডাটা সাধারণত কি হয় যে মানে সাইবার সিকিউরিটি হচ্ছে সিস্টেমটা উইক যদি হয়ে যায় তাহলে ডাটা চুরি হতে পারে। এছাড়া যেহেতু হচ্ছে সফটওয়্যারটা হচ্ছে আপডেট করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা খুবই সাধারণত হচ্ছে যে এটা খুবই চেঞ্জ হয়ে যায়, সো ইটস ডিফিকাল্ট টু মেনটেন ইন সামটাইমস। ওকে, এগুলোর মতো আমাদের চ্যালেঞ্জ। এই হচ্ছে আমাদের পার্ট 4। তাহলে আমি আবারও বলছি, এটি হচ্ছে আমাদের লেকচার নোট। এই নোট থেকে হচ্ছে যে আপনারা আইডিয়া নিতে পারবেন, ভিতরে লেখাগুলো লিখতে পারবেন না। আর আপনার আইডিয়া আমি যদি বলি যে এক্সপ্লেইন অ্যাবাউট আইটিএস, সেক্ষেত্রে হচ্ছে আপনার 3টা উপাদান: আইটিএস কম্পোনেন্ট, ট্রানজিট, বেনিফিটস অফ আইটিএস, আইটিএস চ্যানেল, 3টা পয়েন্ট। আর আইটিএস কম্পোনেন্টের মধ্যে এবিএল, এবিসি, অ্যাভাস, ট্রানজিট বা টিএসপি বা ফেয়ার কালেক্টর সিস্টেম, এগুলো থাকবে। কিন্তু বাকি লেখাগুলো আপনাকে আপনার মতো করে লিখতে হবে, অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাদের সিলেবাসে যে বইগুলো প্রোভাইড করেছে সেখান থেকে পড়তে পারবেন, অথবা আমি যে বইগুলো সাজেস্ট করছি সেটা পড়তে পারবেন, অথবা চ্যাট জিপিটি ইউজ করে আপনি নোট বানিয়ে লিখতে পারবেন। ওকে, কিন্তু ভিতর লেখাগুলো যদি সেম থাকে আমি নাম্বার দিব না, এটা হলো কথা। তাহলে কারো যদি কোনো সমস্যা থাকে চ্যাপ্টারে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, ক্লাস আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের হচ্ছে চ্যাপ্টার 4 বা পার্ট 4 সমাপ্তি হলো। হ্যাভ এ গুড ডে এভরিওয়ান, এন্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।